শুক্রবার হলেই তুর্যের যেন কোনো কিছুতেই ছুটি নেই। তাকে চলে যেতে হয়েছে সকাল সকাল তার নিজ কোম্পানির কাজ সামলাতে। আর তাজ গেছে তার কাজে। দুইজনের গন্তব্য একেবারে আলাদা বলতে গেলে। তারাকুঞ্জের সকলেই শুক্রবারের এই দিনটা নিজের খেলাধুলা গল্পতে উপভোগ করতে ব্যস্ত, শুধু তুর্য তাজ ছাড়া। দুপুরের ব্যস্ত সময় শপিং মলটায় মানুষের ঢল নেমেছে। বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলোতে অফারের পোস্টার ঝুলছে। মানুষজন কেনাকাটায় ব্যস্ত। তাজ একটা ব্র্যান্ডেড শোরুম থেকে বেরিয়ে তালিকা দেখে নিচ্ছিল আর কি কি কেনা বাকি। ঠিক তখনই পেছন থেকে পরিচিত একটা উচ্ছল কণ্ঠ ভেসে এলো, তাজ ভাইয়া। তাজ বিরক্তি চেপে ধীরে ধীরে ঘুরল। তিথি সাদা টপ, কালো জিন্স, খোলা চুল, সব কিছুতেই একরকম তারুণ্যের উচ্ছ্বাস। তবে সবচেয়ে বেশি নজর কাড়া ছিল তার হাসিটা। তিথি দ্রুত পায়ে এগিয়ে এলো, মুখে চিরচেনা দুষ্টু হাসি। এসে খুশিতে উৎফুল্ল হয়ে বলে ওঠে, আপনি এখানে? ভাবতেই পারিনি। তাজ ভাইয়া ঠান্ডা গলায় বলল, হ্যাঁ বনু, আর বাড়ির লোকদের জন্য কিছু কেনাকাটা করতে এসছে। তুমি? তিথি চোখ চকচক করে বলল, আমিও এসেছি। আবার ভাববেন না তো আমি আপনাকে ফলো করেছি? আজ বিরক্ত হলো, তবে চেহারায় কোনো অভিব্যক্তি আসতে দিল না। ঠান্ডা মেজাজে বলে ওঠে, সেরকম কিছু ভেবেছে বলে মনে হচ্ছে। তিথি হেসে বলল, ভাবলে মন্দ হতো না। তাজ নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। তিথি পিঞ্চ মেরে বলল, আপনি এমন কাঠখোট্টা কেন? আমাকে দেখে একটু হাসতে পারেন না? তাজ এবার আস্তে করে বলল, তুমি এখন সব ছেলে মানুষে করো। তিথি মুখ ফুলিয়ে বলল, এটা ছেলে মানুষই নয়, ভালোবাসা। আপনি বুঝেও বোঝেন না, তাই না? আর কতবার বললে বুঝবেন আপনি? আমায় বলেন তো। তাজ এবার একটু কঠিন স্বরে বলল, তিথি, এসব বন্ধ করো। তুমি এখনো ছোট, এসব নিয়ে ভেবো না। সবে মাত্র কলেজে পড়ো, তোমার সামনে পুরো ভবিষ্যৎটা পড়ে আছে, আর তুমি কি সব করে বেড়াচ্ছ? তিথির মুখের হাসিটা একটু ফিকে হয়ে গেল, কিন্তু সে তাজকে এত সহজে ছেড়ে দেওয়ার মেয়ে নয়। সে এক পা এগিয়ে এসে বলল, তাজ ভাইয়া, আমি তো আর ছোট নেই। আপনি যতই এড়িয়ে যান, একদিন না একদিন আপনাকে বুঝতেই হবে আমি শুধু আপনার জন্যই আছি। তাজ এবার আর কিছু বলল না। ঠান্ডা চোখে তিথির দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর বলে উঠল, তোমার যা ইচ্ছা ভাবতে পারো, কিন্তু আমার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। আমি তোমার কোনোদিনই হব না। বলেই সে এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, ঘুরে হাঁটা দিল। তিথি দাঁড়িয়ে রইল একরকম দুষ্টু হাসি নিয়ে। দুষ্টু হেসে বলে ওঠে, তাজ ভাইয়া, আপনি যতই না বোঝার ভান করুন, আমি ছাড়ছি না এত সহজে। আপনাকে তো আমাকে ভালোবাসিয়েই ছাড়বো। বলেই দুষ্টু হাসে। জুম্মার নামাজ আদায় করে তারাকুঞ্জের পুরুষরা বাড়ি ফিরেছে, পাশাপাশি বাড়ির মেয়েরাও নামাজ আদায় করে নিয়েছে। তুর্য এখনও বাসায় ফেরেনি। খাবার টেবিলে সকলেই খেতে বসেছে। তাজ তারাকে খাইয়ে দিচ্ছে আর আকাশের সাথে টুকটাক কথা বলছে। সকলে যে যার মতো করে খেতে ব্যস্ত। বাড়ির দুই বড় সকলের পাতে পাতে খাবার দিতে ব্যস্ত, আর আজমিরা বেগম শ্রাবণকে খাওয়াতে ব্যস্ত। তাদের খাওয়ার মাঝে হুট করে শারমিন বেগম বলে ওঠে, আমি ভাবছিলাম শাহনাজকে আমাদের বাসায় দাওয়াত করব। শাহনাজের বোন এত বছর পর দেশের বাইরে থেকে এলো, আমরা ওদের বাসায় গেলাম, আমাদের বাসায় দাওয়াত না করলে বিষয়টা খারাপ দেখায় না? শারমিন বেগমের কথায় সকলেই তাকায় তার দিকে। পাশ থেকে আজমিরা বেগম কথা সায় নিয়ে বলে ওঠে, তুমি ঠিকই বলেছ। আমিও একবার ভেবেছিলাম, এই কথাটা পরে আর মনে ছিল না। শাহনাজদেরকে আমাদের বাসায় দাওয়াত করাটা উচিত। আজমিরা বেগমের কথায় হাসান খান বলে ওঠে, এত জিজ্ঞেস করার কি আছে, তোমাদের ব্যাপার এটা। আর তাছাড়া ভাবি যখন চাইছে, এতে ভাইজানের অমত থাকবে বলে আমার মনে হয় না। কি বলো ভাইজান? হাসান খানের কথায় সকলেই হামিদ খানের দিকে তাকায়। হামিদ খান ইলিশ মাছের মাথা চিবোতে চিবোতে সোজাসাপটা উত্তর দেয়, তোমরা এত দূর থেকে এসেছো, শরবতটা খেয়ে সকালে রেস্ট নিতে চলে যাও। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর নিচে নামো, তাহলে শরীরটা ভালো লাগবে। হামিদ খানের কথায় শারমিন বেগম সহ বাকিরা মৃদু হাসে। সবচেয়ে বেশি খুশি তারা। তবে তাজের বিরক্তি লাগছে। শাহনাজ বেগম আসা মানে
তো তিথির আগমন, আর তিথি আসা মানেই ভালোবাসি বলে বলে তার মাথা খাওয়া। এই মেয়েকে সহ্য করতে হবে তার, ভেবেই রাগ উঠছে তার। তার ভাবনার মাঝে পাশ থেকে প্রিয়ন্তী বেগম খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, উফ বুবু, আমার যে কি আনন্দ লাগছে না। শাহজাহান আসবে, আর তার পাশাপাশি ওর বোনটাকে যে কি ভালো, কি সুন্দর অমায়িক ব্যবহার তার। তানিয়াকে দেখলেই প্রাণ জুড়িয়ে যায় আমার। তৌহিদ খান অবাক কণ্ঠে প্রিয়ন্তী বেগমকে প্রশ্ন করে। তার গলার স্বর সামান্য কাঁপা কাঁপা হয়ে উঠেছিল, যেন কিছুটা দ্বিধা বা আশ্চর্য অনুভূতি তার মধ্যে তৈরি হয়েছে। তিনি বললেন, কি নাম বললে? তার প্রশ্নে যেন কোনো খোলসা হওয়ার অপেক্ষা ছিল। প্রিয়ন্তী বেগম একটু হেসে বললেন, আরে আর বলিস না, তানিয়ার কথা বলছি। শাহজাহান আবার ছোট্ট বোন তিথি আছে না, তার খালামণি, জানিস না, বড্ড ভালো একটা মেয়ে। এবার তৌহিদ খান আরও অবাক হয়ে চোখ বড় করে প্রিয়ন্তী বেগমের দিকে তাকালেন। তার মুখের অভিব্যক্তি যেন এক মুহূর্তে পরিবর্তিত হয়ে গেল। কিছুটা ধাঁধার মধ্যে পড়ে তিনি ফির বললেন, শাহনাজ আপার যে বোন আছে, কই কখনো দেখলাম না তো। প্রিয়ন্তী বেগম একটু চিন্তা করে তারপর বললেন, না জানারই কথা, কারণ তানিয়া তো গত 30 বছর দেশের বাহিরে ছিল। দেখবি কি করে, ফিরলো কিছুদিন তো হলো। তৌহিদ খানের চোখে তখন স্পষ্ট অবাক হওয়া। হাতের চামচটা থামিয়ে দিলেন। খাবারের কথা বেমালুম ভুলে গেছেন, ভেতরে যেন ঝড় উঠেছে। 30 বছর, এতদিন পরে এই নাম শুনবেন তা উনি ভাবতেই পারেননি। বুকের ভেতর কেমন যেন একটা শূন্যতা তৈরি হলো। চোখের সামনে ধোঁয়াশার মতো ভেসে উঠতে লাগলো পুরনো কিছু স্মৃতি। মনে শুধু একটা প্রশ্নই ঘুরছে, এই তানিয়া কি তার সেই তানিয়া, নাকি শুধুই একটা নামের মিল, কোনটা? কিন্তু প্রিয়ন্তী যেভাবে বলছে তাতে মনে হচ্ছে। তৌহিদ খান নিজের মনের ভেতর এক একটা প্রশ্ন সাজাতে লাগলেন। এটা কি সত্যি তার তানিয়া, সেই তানিয়া যাকে তিনি এখনো বুকের গভীরে লুকিয়ে রেখেছেন, নাকি কেবলই একটা কাকতালীয় ঘটনা? উনি কিছু বলতে পারছিলেন না, মুখ শক্ত করে শুধু খাবারের দিকে তাকিয়ে থাকলেন। কিন্তু তার মন তখন আর খাবারের টেবিলে নেই, অনেক বছর পেছনে চলে গেছে। আর পারছে না তৌহিদ খান, বুকের ভেতর অসহ্য রকমের জ্বালা করছে, গলা দিয়েও আর খাবার নামছে না। তাই তিনি উঠে পড়ে। তাকে উঠতে দেখে সকলেই তার দিকে তাকায়। আজমিরা বেগম অবাক কণ্ঠে বলে ওঠে, কি রে, এভাবে উঠে গেলি কেন? খাবি না? আজমিরা বেগমের কথায় তৌহিদ খান মৃদু হেসে বলে ওঠে, না, আর খাবো না, পেট ভরে গেছে মনে হচ্ছে। গ্যাস হয়েছে, আর খেতে পারবো না, রুমে গিয়ে ওষুধ খেতে হবে। তৌহিদ খানের কথাটা সকলেই বিশ্বাস করে নেয়। তারা আর কথা বাড়ায় না। তৌহিদ খান আর কোনো কথা না বলে চলে যায় সেখান থেকে। তারা তৌহিদ খানের যাবার দিকে এক পলক তাকায়। কেউ কিছু খেয়াল করুক বা না করুক, তারা শুরু থেকে সবটাই খেয়াল করেছে। তৌহিদ খানের অস্থিরতাটা তার চোখে পড়েছে। তানিয়া বেগমের নাম শোনার পর থেকে যেটা তারাকে বেশ অবাক করে, মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক করছে, কিন্তু করার মতো মানুষ সে পাচ্ছে না। অন্যদিকে তৌহিদ খান হন্তদন্ত হয়ে নিজের ঘরে প্রবেশ করে। কি মনে করে কাবার্ডের কাছে গিয়ে একটা পুরনো অ্যালবাম বের করে। অ্যালবামটা হাতে নিয়ে কাবার্ড বন্ধ করে ধীর পায়ে বিছানায় গিয়ে বসে পড়ে। অ্যালবাম খুলতেই প্রথম পৃষ্ঠাতেই ভেসে ওঠে হাস্যোজ্জ্বল তরুণীর মুখ। কি অমায়িক হাসি তার মুখে। তৌহিদ খান ছবিটির মাঝে হাত বুলিয়ে দেয়। মুহূর্তেই চোখ বেয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা অশ্রুকণা। তৌহিদ খান ছবিটির দিকে অপলক তাকিয়ে রইলেন। সময় যেন আটকে গেছে সেই পুরনো দিনের কোনো এক মুহূর্তে। হাতের আঙুল দিয়ে আলতো করে ছবির উপর বুলিয়ে দিলেন। সেই চেনা হাসিটা আজও একই রকম আছে, শুধু ফ্রেমের ভেতর বন্দি হয়ে গেছে। এক মুহূর্তের জন্য মনে হলো ছবির মেয়েটা যেন তার দিকে তাকিয়ে হাসছে, ঠিক আগের মতো। বুকের ভেতর হাহাকার করে উঠল, আর ঠোঁট কাঁপতে কাঁপতে বলে উঠলেন, তানি। তার কণ্ঠস্বর ভারী হয়ে এলো। মনে হলো গলার ভেতর কেমন একটা দলা পাকিয়ে আছে, গিলতে পারছে না। আবারও হাত বুলিয়ে দিলেন ছবির ওপর, যেন ছবির মধ্যে কোনো আশ্রয় খুঁজে নিতে চাইছেন। তিনি আকুল কণ্ঠে বলে ওঠে, কোথায় হারিয়ে গেলে?
30 বছর কি কম মনে হয়? ফিরে এলেও তো পারতে একবার। সেই যে হারিয়ে গেলে আর ফিরলে না, জানো। আর তোমার নাম শুনেছি, কেন জানি মনে হচ্ছিল তুমি আমার তানি, কিন্তু কোথাও যেন বাধা পাচ্ছি। তুমি কি আমার সেই তানি, নাকি শুধু নামের মিল? আমি না ঠিক বুঝতে পারছি না। তুমি কি আমার শহরেই আছো তানি? বলেই থামেন তিনি। বাকরুদ্ধহীন হয়ে পড়েছেন তিনি। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বেশ অনেক সময়। তারপর চোখের পানি মুখে কেউ আসার আগেই তৌহিদ খান গভীরভাবে শ্বাস নিলেন আর শক্ত করে চোখ বন্ধ করলেন। বুকের ভেতর কেমন যেন একটা যন্ত্রণা ছড়িয়ে পড়ছে। তারা দাঁড়িয়ে আছে তৌহিদ খানের রুমের দরজার সাথে। সে এসেছিল তৌহিদ খানের কি হয়েছে সেটা জানার জন্য, তার পেছন পেছন, কিন্তু এসে সবটাই দেখে তারা। তারা সেখানে দাঁড়ায় না, আড়াল হয়েই বেরিয়ে আসে সেখান থেকে। তারা সিঁড়ি দিয়ে যাচ্ছে আর তৌহিদ খানের কথাগুলো ভাবছে, তবে উত্তর মেলাতে পারছে না। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে, তবে মনে অনেক প্রশ্ন ঘুরছে, সেগুলো মেলাবার আপ্রাণ চেষ্টা করছে। তারা ভাবতে ভাবতে যখন হাঁটতে ব্যস্ত, তখনই কারো শক্তপোক্ত বলিষ্ঠ শরীরের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলেই খপ করে ধরে ফেলে একজোড়া বলিষ্ঠ হাত জোড়া দিয়ে তার কোমর। তারা পড়ার ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়, কিন্তু কিছু সময় পার হবার পরও যখন বুঝতে পারে সে পড়েনি, তার হাড্ডিকুড্ডি ভাঙেনি, তখন তারা পিটপিট চোখে তাকাতে তার সামনে ভেসে ওঠে তুর্যের রাগী চাহনি। তার দিকেই তাকিয়ে আছে কেমন খ্যাপা শেয়ালের মতো। এই মুহূর্তে তার আর এটাই মনে হচ্ছে। তারা শুকনো ঢোক গিলে নেয় ভয়ে। তুর্য তারাকে সোজা করে দাঁড় করিয়ে বাজখাই গলায় ধমক দিয়ে বলে ওঠে, সারাদিন কি এত ভাবি শুনি? এভাবে পাগলের মতো দিশেহারা হয়ে কেন হাঁটছিলি? যদি পড়ে যেতি তাহলে কি হতো, ইডিয়েট? বলেই চিল্লিয়ে ওঠে। তারা ভয়ে চোখ মুখ খিচে নেয়, কি বলবে ভেবে পাচ্ছে না। তা দেখে তুর্য ফের বলে ওঠে, কি হলো, চুপ করে আছিস কেন? তুর্যের ধমকে তারা ভয়ে তড়িঘড়ি করে বলে ওঠে, সরি ভাইয়া, আসলে আমি বুঝতে পারিনি, আর হবে না। তারার কথা শুনে তুর্য কিছুটা শান্ত হয়, তবে চোখে মুখে গম্ভীরতা ফুটিয়ে তোলে। শাসনের সুরে বলে ওঠে, আর একদিন আমার চোখে পড়লে সেখানেই তোর পা ভেঙে গুড়িয়ে দেব। তুর্যের কথায় ঢোক গেলে তারা। তুর্য আর কিছু না বলে শুধু মিহি শব্দে ইডিয়েট বলেই তারাকে পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়। তুর্য চলে যেতেই তারা পেছন দিকে ফিরে মুখ ভেঙচি কেটে তাকে ভেঙিয়ে বলে ওঠে, আর একদিন আমার চোখে পড়লে সেখানেই পা ভেঙে রেখে দিব। এ এ শখ কত! মনে হয় ওনারটা খাই আমি, যে আমার পা ভেঙে রেখে দেবে। আমার যা ইচ্ছে আমি তাই করব। আমি পড়ে গিয়ে মাথা ফাটাবো না, কোমর ভাঙবো না, আছাড় খেয়ে ল্যাংড়া হয়ে যাব। তোর তাতে কি রে, ব্রিটিশের বান্দর কোথাকার! বলে কিনা পা ভেঙে রেখে দিব, বললেই হয়ে গেল, পা ভাঙতে আয় না। তখন দেখিস তোর ঘাড়ে বসে শাকচুন্নিদের মতো রক্ত খাবো, শালা হিটলার কোথাকার! বলেই মুখ বাঁকিয়ে তারা সেখান থেকে চলে যেতে নিলে তুর্য তার রুম থেকে হাঁক ছেড়ে ডেকে ওঠে, এই তারা, আমার জন্য এক কাপ কফি আনতো। বলেই তারা চলে যেতে নিলে তুর্য আগের ন্যায় বলে ওঠে, পারবো না, আমি তোর দাসী নাকি রে যে কফি নিয়ে আসবো? আমার বইয়ে গেছে কফি আনতে, আমি এখান থেকে এক্ষুনি কেটে পড়বো, আমাকে খুঁজেই পাবি না তুই। তুর্যের কথা শুনে তারা পেছন ফিরে রুমের দিকে একবার তাকায়। রাগে তার শরীর জ্বলছে। সে ফিসফিস করে বলে ওঠে, কফি না দিয়ে যদি পালিয়েছিস তাহলে তোর খবর আছে, মনে রাখিস। ঘুরে ফিরে কিন্তু তোকে খানবাড়িতেই ফিরতে হবে। তুর্যের কথায় তারার মুখটা চুপসে যায়। সে তো এটা ভেবে দেখেনি। এখন না হয় সে এখান থেকে পালাবে, কিন্তু পরে কি হবে? তাকে তো এইখানেই আসতে হবে। তারা মুখটা কাঁদো কাঁদো ফেস করে তুর্যের রুমের দিকে একবার তাকায়। তারা ঠোঁট উল্টে তুর্যকে 1000টা গালি দিতে দিতে হাঁটা দেয় রান্নাঘরের উদ্দেশ্যে। তারা যেতেই তুর্য রুমের দরজার কাছে এসে বাঁকা হাসে। তারা সিঁড়ি পেয়ে হেলতে দুলতে যায় রান্নাঘরের দিকে। আজমিরা বেগম রান্নাঘরেই ছিলেন, শ্রাবণের জন্য দুধ গরম করছিলেন। তারাকে রান্নাঘরের দিকে আসতে দেখে আজমিরা বেগম তারার দিকে তাকিয়ে বলে ওঠে, কি রে, এখানে কি করছিস? কিছু লাগবে তোর? তারা ভোতা মুখ করে উত্তর দেয়, তোমাদের বাড়ির আদরের বড় ছেলে কফি দিতে বলেছে। তারার কথা শুনে আজমিরা বেগম বুঝতে পারে কার কথা বলছে তারা। আজমিরা বেগম হালকা হেসে বলে ওঠে,
আচ্ছা তুই দাঁড়া, আমি বানিয়ে দিচ্ছি। বলেই আজমিরা বেগম কফি বানাতে শুরু করে। তারা একপাশে গিয়ে রান্নাঘরের চুলা রাখার তাকের ওপরে গিয়ে বসে পড়ে। আজমিরা বেগম কফি বানাতে ব্যস্ত। তারা বসে বসে ওড়নার কোনা আঙুলে পেঁচাচ্ছে আর খুলছে। কিছু সময়ের ব্যবধানে আজমিরা বেগম কফি বানিয়ে তারার হাতে মগ দিয়ে বলে ওঠে, এই নে, আমি সব করে দিয়েছি, তুই শুধু 1 চামচ চিনি দে এতে, কারণ তুর্য মিষ্টি কম খায়। ওই যে ওখানে সাদা কৌটোয় চিনি আছে, তার পাশে আবার লবণ আছে, আবার লবণ দিয়ে ফেলিস না, চিনির বয়মে নাম লেখা আছে। আমি গেলাম, শ্রাবণকে দুধটা খাইয়ে ঘুম পাড়াতে হবে। বলেই তিনি চলে যায় সেখান থেকে। তারা আজমিরা বেগমের যাওয়ার পানে একবার তাকিয়ে আজমিরা বেগমের দেখিয়ে দেওয়া বয়ামগুলোর দিকে তাকায়। কিছু সময় তাকিয়ে থাকতেই তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। তারা বয়ামগুলোর দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে ওঠে, अब मजा आएगा, मुझे कॉफी लेने के लिए कहना है ना। पहले रोन पहले पहला रोहा होना पहला रोहा होन। आज मुझे में कॉफी इसी कॉफी पीलूंगा, मुझे की कॉफी का नाम ही भूल जाएगा विदेशी बांदर। বলে খুশিতে ঝেঁকে ওঠে তারা। তড়িঘড়ি করে লবণের বয়াম আর খুঁজে খুঁজে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো বের করে আনে। মরিচ গুঁড়ো 3 চামচ আর হলুদ গুঁড়ো 1 চামচ আর লবণ 9 চামচ দিয়ে ভালো করে চামচ দিয়ে সেটা মিক্সড করে নেয়। কফির গ্লাসটা হাতে নিয়ে বাঁকা হেসে বলে ওঠে, আজ তোকে খাওয়াবো তারার স্পেশাল কফি, ব্রিটিশ হিটলার। বলেই হেসে হাঁটা দেয় তুর্যের রুমের দিকে। সিঁড়ি পেয়ে উঠে তুর্যের রুমের কাছে গিয়ে দেখতে পারে দরজা খোলা। ঘরের ভেতর কেউ আছে কিনা সেটা দেখার জন্য উকিঝুঁকি মারতে গেলে তুর্য ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা লক করে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বলে ওঠে, অমন চোরের মতো উকি ঝুঁকি কেন মারছিস? সোজা রুমে এলেই তো পারিস। হুট করে তুর্যের কথা শুনে ভয়ে থতমত খেয়ে যায় তারা। ভূত দেখার মতো, যেন চুরি করে ধরা খেয়ে যাওয়া মানুষের মতো ফেস করে রেখেছে। তুর্য তারাকে দাঁড়িয়ে থাকতে দেখে তারার পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোকে কি কফি নিয়ে দাঁড়িয়ে থাকার জন্য কফিটা আনিয়েছি, নাকি আমাকে দেওয়ার জন্য আনিয়েছি? তোকে যখন আমি যেতে বলবো তখন যাবি, তার আগে 1 পাও এই রুমের বাইরে গেলে তোর খবর আছে। তুর্যের কথায় তারা কফির গ্লাসের দিকে তাকায়। সে তো কফির কথা বেমালুম ভুলেই গিয়েছিল। তারা মনে পড়ার মতো করে আমতা আমতা করে রুমে ঢুকে তুর্যের সামনে এসে তার দিকে কফির মগটা এগিয়ে দেয়। তুর্য কাপের দিকে তাকিয়ে কাপটা হাতে নিয়ে নেয়। তুর্য কাপ হাতে নিতেই তারা এবার পালাবার রাস্তা খোঁজে, কারণ তুর্য যখন কাপে চুমুক বসাবে সে নিশ্চিত তাকে তুলে এক আছাড় মারবে। তার আগে এখান থেকে পালাতে হবে। তারা জোরপূর্বক একটা বেয়াক্কেল মার্কা হাসি দিয়ে যেই পেছন ফিরে চলে যেতে নেবে, তখনই তুর্য হিসিয়ে বলে ওঠে। তুর্যের কথা শুনে তারা থেমে যায়। এই বিপদটাই আসার বাকি ছিল। তারা তুর্যের দিকে ফিরে আমতা আমতা করে বলে ওঠে, আমি এখানে থেকে কি করব তুর্য ভাই? কফি তো দেওয়া শেষ, আমি এবার চলে যাই। তারার কথা শুনে তুর্য কর্কশ কণ্ঠে বলে ওঠে, তারা পড়েছে মহা বিপাকে। তাকে কি করে বলবে তার মনের কথা? তারা মনে মনে নিজেকে গালি দিতে দিতে বলে ওঠে, উফ বাবা, এবার কি হবে? আমাকে তো মেরেই ফেলবে এই জলহস্তি। কেন যে কফিতে ওসব ছাইপাশ মেশাতে গেলাম কে জানে। তুর্য ভাই ঠিকই বলে, তারা তুই সত্যি একটা ইডিয়েট। বলেই নিজেকে গালাগালি করতে থাকে। তারার ভয়ে হাত পা কাঁপছে। টেনশনে একবার ওড়নায় আঙুল পেঁচাচ্ছে তো আর একবার খুলছে। তুর্য বিষয়টা খেয়াল করে। সে তারার মুখের রিয়াকশন দেখেই বুঝে ফেলে কফিতে কোনো ঘাপলা আছে। তুর্য আর চোখে তারার দিকে তাকিয়ে কফির দিকে একবার তাকায়। কফির কালারটা কেমন হয়ে আছে, এটাকে যে কি কালার বলে সেটা তুর্য নিজেও জানে না। তুর্য মনে মনে তারার দিকে তাকিয়ে বলে, এই ধেরে বাদরটা আবার কফির মাঝে কি মিশালো? কফির কালার দেখে তো সুবিধার মনে হচ্ছে না। নিশ্চয়ই এই মেয়ে কফিতে কিছু মিশিয়েছে, দেখতে হচ্ছে তো। বলেই তুর্য কফির মগটা ঠোঁটের কাছে এগিয়ে নিয়ে চুমুক বসায়। তারা সেটা দেখে ভয়ে চোখ মুখ বন্ধ করে ফেলে। এই বুঝি তাকে এবার তুলে আছাড় মারবে। তুর্যের কফিতে চুমুক বসাতে সব উল্টে আসে। তার মনে হয় না বাপের জন্মে এমন কফি খেয়েছে। কি বিশ্রী খেতেছি।
তুর্য রাগে তারার দিকে তাকাতেই তার রাগ মুহূর্তে উবে যায় তারার ভয়ার্ত মুখ দেখে। কিভাবে চোখ মুখ খিচে বন্ধ করে আছে ভয়ে। তুর্যের এই বিশ্রী টেস্টের কথা ভুলেই গিয়েছে। তারার ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে তুর্য। বেশ লাগছে তার ছোট্ট বাবুইকে ভয় পেতে দেখে। তুর্য অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তারার পানে। এখনো কখনো বজ্রপাতের আগমন ঘটছে না দেখে তারা অবাক হয়। কি হলো ব্যাপারটা? দেখতে গেলে তারা আস্তে আস্তে চোখ মেলে তাকাতে শুরু করে। পুরো চোখ খুলে তারা অবাক হয়ে তাকিয়ে আছে তুর্যের দিকে। তুর্য সোফায় বসে আরাম করে কফি খাচ্ছে আর ফোন স্ক্রল করছে। তারা সেটা দেখে হাঁ করে তাকিয়ে আছে। সে যে এত কিছু মেশালো, তারপরও এই কফিটা কিভাবে খাচ্ছে এই লোক? নাকি কম হয়ে গেছে সব উপাদানগুলো? তারাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখতে তুর্য এক ভ্রু উঠিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, এভাবে হাঁ করে তাকিয়ে কেন আছিস শুনি? আগে কি কোনো ছেলে দেখিসনি নাকি? তুর্যের এহেন কথা শুনে সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে ফেলে। তবে আর চোখে তুর্যকে দেখছে সে। ভেবেই পাচ্ছে না এত জঘন্য কফি সে কি করে খাচ্ছে। তুর্য কফির কাপে শেষ চুমুকটা দিয়ে কাপটা টি টেবিলের ওপরে রেখে উঠে দাঁড়ায়। তারার দিকে তাকিয়ে ফোনটা বন্ধ করে তার ট্রাউজারের পকেটে রেখে তারার দিকে এগোতে থাকে। তা দেখে তারা শুকনো ঢোক গিলে এবার বুঝি তাকে মারবে। তারার কাছে এসে থামে তুর্য। তারার ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে ভ্রু উঠিয়ে পিঞ্চ মেরে বলে ওঠে, এত ভয় কেন পাচ্ছিস জান? তুর্যের কথায় তারা ভয় নিজে পারে না গুটিয়ে নিতে। তুর্যের এমন রসালো কথায় জান ডাকাটা দেখে মনে হচ্ছে তাকে আজকে নির্ঘাত বলি দিবে। তারা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমি যাই, আমার কাজ আছে। বলেই যে চলে যেতে নেবে তখনই তুর্য তারার হাত আটকে বলে ওঠে, পালাচ্ছিস কেন সোনা? কফিতে যা মিশিয়েছিস তার শাস্তিটা তো আগে বহন করে যা। এত সহজে তোকে আমি ছেড়ে দিব ভাবলি কি করে? তুর্যের কথায় ঢোক গেলে তারা যা ভেবেছে তাই। আজ ওকে না জানি মেরেই ফেলে তুর্য। তারা ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, প্লিজ তুর্য ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এটা করব না। প্লিজ আমাকে মারবেন না। তারার কথায় তুর্য বাঁকা হেসে ডান হাত দিয়ে তারার কোমর আঁকড়ে একটানে নিজের কাছে মিশিয়ে নেয়। আচমকা এমন হওয়ায় তারা আছড়ে পড়ে তুর্যের ওপর। তারার বেবি হেয়ারগুলো মুখে এসে পড়ে। তুর্য তা দেখে পরম যত্নে তার আঙুলের সাহায্যে কানের পিঠে গুজে দেয়। তুর্যের স্পর্শে কম্পন ধরে পুরো শরীরে। তারার নিঃশ্বাস ভারী হয়ে আসে। তুর্যের বুকের দিকে টি শার্টটা দুহাতে মুঠোবন্দি করে আছে। তুর্য তারার অস্থিরতা দেখে বাঁকা হাসে। তারার কানের কাছে মুখ নিয়ে যায়। তুর্যের গরম নিঃশ্বাস তারার কাঁধে গলায় কানে আছড়ে পড়ছে। তুর্য তারার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, ওকে কি আমি যেতে বলেছি? না বেবি, তোকে আমি মারবো না। মারতে চাইলে তো এতক্ষণ অপেক্ষা করতাম না। আমি জানি আমার হাতের জোর কতটা বেশি। তোকে ছুলেও তোর হাড় ভেঙে যাবে। তুই কষ্ট পাবি, অসুস্থ হয়ে পড়বি। আর তুই যদি অসুস্থ হয়ে পড়িস তাহলে আমার ডিএনএ কে বহন করবে? আমার ডিএনএ না পেলে তুই আমার ছেলে মেয়ের জন্ম দিবি কি করে শুনি? আর আমি তো অতটাও পাষাণ বাবা নই। আমার ছেলে মেয়ের প্রতি তো আর অন্যায় করতে পারি না। তাই তোকে আমার সুস্থ রাখতে হবে। আমার ডিএনএ যে তোর এই ছোট্ট শরীরে বহন করতে হবে জান। বলেই বাঁকা হাসে তুর্য। তারার কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। তুর্যের কথাগুলো যেন দপদপ করতে থাকা আগুনের শিখায় ঘি ঢেলে দিল। তারার চোখ বিস্ফোরিত হয়ে গেল। যেন বিশ্বাসই করতে পারছে না সে কি শুনেছে। শরীর কেঁপে উঠল। কানের পাশে তুর্যের গরম শ্বাসের স্পর্শে যেন আগুন লেগে গেল চামড়ার নিচে। একটা ভয়ার্ত শিহরণ মেরুদণ্ড বেয়ে নেমে গেল নিচের দিকে। তারা কিছু বলতে গিয়েও আটকে গেল। গলা শুকিয়ে কাঠ। মনে হলো তুর্যের কথাগুলো শুধু শব্দ ছিল না, তা ছিল একটা অদৃশ্য শেকল যা তাকে গেঁথে ফেলেছে জায়গায়। তুর্যের প্রতিটা শব্দের সঙ্গে সঙ্গে তারার কানের পাশে যেন ধোঁয়া বের হতে লাগলো। রাগে, লজ্জায়, না ভয় আবেগে গুলিয়ে ফেলা এক অনুভূতিতে সে নিজেও বুঝতে পারল না।
তারা শক্ত করে চোখ বন্ধ করলো, যেন তুর্যের অস্তিত্বকেই উপেক্ষা করতে চাইছে। কিন্তু শ্বাস নিতে গেলেই নাকে ভেসে এলো তুর্যের পরিচিত গন্ধ, একটা উষ্ণ, আকর্ষণীয়, ভয়ঙ্কর অস্তিত্ব যা থেকে মুক্তি পাওয়া অসম্ভব। হাতের তালু ঘামে ভিজে গেল, বুকের ভেতর ধুক ধুক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে যেন। ঠোঁট শুকিয়ে এলেও জিহ্বা বের করে ভেজাতে সাহস পেল না। ভয় হলো তুর্য যদি তার প্রতিটা ছোট প্রক্রিয়াও পড়ে ফেলে, যদি তুর্যের সেই বাঁকা হাসিটা আরও গভীর হয়ে ওঠে। সে পালানোর জন্য হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তুর্যের আঙুল যেন লোহার শিকল হয়ে তার কোমর আঁকড়ে আছে। একটা অসহায় ছোট্ট শ্বাস বেরিয়ে এলো তারার ঠোঁট দিয়ে। তারার শরীর থরথর করে কাঁপছে, যেন তুর্য ছেড়ে দিলেই সে মাটিতে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়বে। তারা আর না পেরে অনেক কষ্টে বলে ওঠে, আমি আমি আমার রুমে যাব। তারার কণ্ঠ শুনে তুর্য বাঁকা হেসে নেশা ছাড়া কণ্ঠে বলে ওঠে, এতটুকুতেই এই অবস্থা? তুর্যের কণ্ঠ যেন আরো দুর্বল করে দিল তারাকে। সে শরীরের সমস্ত শক্তি দিয়ে বলে ওঠে, প্লিজ আমাকে ছাড়ুন, আমি রুমে যেতে চাই। তারার কথায় তুর্য নেশালো চোখে তাকায় তারার পানে। কিছু সময় এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বাঁকা হেসে ছেড়ে দেয় তারাকে। তারা ছাড়া পেতেই যেন হাঁপ ছেড়ে বাঁচে, যেন তারা আটকে থাকা নিঃশ্বাসটা খোলা হয়ে আসে। তারা তুর্যের দিকে এক পলক তাকিয়ে দৌড়ে চলে যায় রুম থেকে বেরিয়ে। তুর্য তারার যাওয়ার পানে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে বলে ওঠে, পালিয়ে যাবি কোথায়? শেষমেশ তো তোকে এই তুর্যের কাছেই আসতে হবে জান। তারা দৌড়ে রুমের দিকে ছুটল, যেন পেছনে কোনো দানব তাড়া করছে। বুক ধুকপুক করছে এত জোরে যে মনে হচ্ছিল রক্ত প্রবাহের শব্দটাই বাইরে শোনা যাবে। দরজার সামনে পৌঁছে ধাক্কা দিয়ে বন্ধ করলো, তারপর হন্তদন্ত হয়ে স্লাইড লক লাগিয়ে দিল। তারপর এক মুহূর্ত দাঁড়িয়ে রইল নিঃশ্বাস বন্ধ করে। কানের পাশ দিয়ে চুইয়ে নামতে থাকা ঠান্ডা ঘামের ধারায় একরকম শিহরণ বয়ে গেল তার শিরদাঁড়া বেয়ে। সে আস্তে আস্তে দরজায় ঠ্যাস দিয়ে বসল। বুকের মধ্যে ঝড় বইছে। গাঢ় অন্ধকারের মধ্যে নিঃশ্বাসের ভারী শব্দটা নিজের কাছে অস্বস্তিকর লাগছিল। হাত দুটো কাঁপছিল, কিন্তু কোনোটাই সে ঠিকভাবে নাড়াতে পারছিল না। ডিএনএ শব্দটা মাথায় ধাক্কা মারতে লাগলো বারবার। এতটা পাগলাটে কিছু কেউ কল্পনাও করতে পারে? বিকৃত রকমের মায়াবী কণ্ঠস্বর যেন এখনো তার কানের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে, আমার ডিএনএ যে তোর এই ছোট্ট শরীরকেও বহন করতে হবে। তারার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল, অবর্ণনীয় অব্যক্ত অনুভূতি যা সে বোঝার সাহসী পাচ্ছে না। হাতের তালুতে মুখ লুকিয়ে চাপা স্বরে নিঃশ্বাস ফেলল সে, কিন্তু বুকের ভেতরের অস্থিরতা কমল না তারার। নেশাগ্রস্ত অবস্থায় সোফার সাথে হেলান দিয়ে মাথা নিচু করে আছে জেনিফার। তার বিশ্বস্ত সহকারী ডনের গলার আওয়াজ শুনে মাথা তুলে তাকায় জেনিফার। জেনিফার ডনের দিকে তাকিয়ে মাতাল কণ্ঠে বলে ওঠে, কেন এসেছিস? কোনো কাজ তো করতে পারিস না তোরা? 2 মাস পেরিয়ে গেল, ওই এমকে কোথায় আছে তার খবরও পেলি না। তোদের রেখে আমার লাভ কি বল? জেনিফারের কথা শুনে ডন মাথা নিচু করেই বলে ওঠে, ওই মাকে কোথায় আছে তা খবর পাওয়া গেছে বস? ডনের কথায় জেনিফার তড়িৎ গতিতে তাকায় ডনের দিকে। এতক্ষণের নেশা যেন সব কেটে গেছে তার। জেনিফার হিসিয়ে বলে ওঠে, কোথায় কোথায় আছে ওই এমকে? মা এখন বাংলাদেশে আছে, আর মাকের পরিবর্তনে তার কোম্পানি চালাচ্ছে। ডনের কথা শুনে আস্তে করে বলে ওঠে, বাংলাদেশে? বলেই ভাবতেই কিছু কথা, কিছু পুরনো স্মৃতি মাথায় চাড়া দিয়ে বসে তার। আজ থেকে প্রায় বহু বছর আগে বাংলাদেশ ছেড়ে সে এই কানাডায় এসেছে। এখানে এসে অবৈধ ব্যবসা শুরু করার পর আর পা ফেলা হয়নি বাংলাদেশে। জেনিফার ডনের দিকে তাকিয়ে অবাক করা কণ্ঠে বলে ওঠে, খোঁজ পেলাম মাকে 2 মাস আগে বাংলাদেশে চলে গেছে একেবারের জন্য। 2 মাস ধরে সে বাংলাদেশেই আছে। জানা গেছে সেখানে নাকি তার পরিবার সমেত সে থাকে, তবে এর বেশি কিছু আর জানা যায়নি। তার পরিবারে কজন বা কে কে কোনো কিছুই খোঁজ পায়নি।
বলেই থামে ডন। জেনিফার ডনের কথা শুনে চুপ হয়ে যায়, কোনো কিছু বলে না, শুধু ভাবতে থাকে গম্ভীর মুখ করে কিছু। তবে পর মুহূর্তেই ঠোঁটে পৈচাসিক হাসি ফুটে তার ঠোঁটে। ডনের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার বাংলাদেশে যাবার ব্যবস্থা কর, এবার যা হবে বাংলাদেশে বসেই হবে। ডন কোনো কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ পোষণ করে। জেনিফার ডনের উদ্দেশ্যে বলে ওঠে, এবার যা। জেনিফারের কথা শুনে ডন ঘাড় নাড়িয়ে সেখানের জায়গা ত্যাগ করে। ডন যেতেই জেনিফার টেবিলের ওপর থেকে ড্রিঙ্কসের গ্লাসটা নিয়ে সোফার সাথে আরাম করে বসে। গ্লাসে এক চুমুক দিয়ে বাঁকা হেসে বলে ওঠে, তোকে ধ্বংস করার জন্য হলো আমি বাংলাদেশে ফিরবো এমকে, সাথে অতীতে করা আমার প্রতি কিছু অন্যায়ের প্রতিশোধ নিব। এক ডিলে দুই পাখি মারবো আমি। বিকেল 3টা। প্রিয়ন্তী ড্রয়িং রুমে বসে বসে কুশি কাটার কাজ করছে। নিজের মেয়ের জন্য সোয়েটার বানাচ্ছেন তিনি। শীতের আর বেশি দিন ধরতে গেলে নেই আর। শীত আসলেই তিনি মেয়েদের জন্য এই কাজটা করেন। চাইলেই মেয়েকে কিনে দিতে পারেন তিনি, তবে কাজটা ভালো পারেন বলেই তিনি নিজের হাতে এই কাজটা করেন। সোয়েটারটা অনেকটা কাজ শেষ, প্রায় বলতে গেলে আর কিছুটা আছে। আর এক সপ্তাহ কাজ করলেই শেষ হয়ে যাবে। সকলেই যে যার ঘরে আছে। প্রিয়ন্তী বেগম একাই ড্রয়িং রুমে। তার কাজ করার মাঝে হুট করেই তার পাশে থাকা তার নিজের ফোনটা বেজে ওঠে। ফোনের শব্দ কানে আসতেই প্রিয়ন্তী বেগম কাজ বন্ধ করে পাশ ফিরে তাকায় ফোনের দিকে। ফোনের স্ক্রিনে জলজল করে বেশে আছে তাজের বাবা নামটা। এই সময় নিজের স্বামীর ফোন পেয়ে তিন্নি বড্ড অবাক হয়, কারণ ইমরান খান তাকে সচরাচর ফোন করে না। বলতে গেলে খুব বেশি প্রয়োজন না পড়লে কখনো ফোন করেন না। তিনি ফোনটা হাতে নিয়ে কিছুটা অবাক হয়ে ফোনটা রিসিভ করে। কিছু বলার আগে ওপাশ থেকে ইমরান খান বলে ওঠে, হ্যালো তারার মা, শুনছো? ইমরান খানের ডাকে অবাক হয় না তিনি। ইমরান খান তাকে তারার মা বলেই ডাকেন। প্রিয়ন্তী বেগম মৃদু সুরে বলে ওঠে, বলো। তুমি রাতে রেডি হয়ে থেকো, আজ আমরা একটু ঘুরতে বের হব। তাড়াতাড়ি ফিরবো আজ আমি। এখন রাখছি, কাজ আছে। তুমি কিন্তু রেডি হয়ে থেকো। বলেই তাড়া দিয়ে ইমরান খান ফোন কেটে দেয়। প্রিয়ন্তী বেগম অবাক হয়ে তাকিয়ে আছে ফোনের দিকে। কি হয়ে গেছে কয়েক সেকেন্ডে সে বুঝতে পারছে না কিছুই। ইমরান খানের কথাগুলো শুধু কানে বাজছে। ইমরান খানের কথাগুলো বুঝতে পেরেই যেন তিনি খুশিতে ফেটে পড়েন। এত খুশি যেন এর আগে তিনি কখনো হননি। বিয়ে হবার পর থেকে ইমরান খানের সাথে কখনো কোথাও যাওয়ার সুযোগ হয়নি তার। যদিও যাওয়া হয়েছে তবে সেটা পরিবার সমেত, কিন্তু এবার প্রথমবারের মতো একা যাবার সুযোগ হলো তার। প্রিয়ন্তী বেগম খুশিতে আত্মহারা হয়ে ফোনটা বুকের সাথে মিশিয়ে নিয়ে হেসে ফেললেন তিনি। মুখ থেকে যেন তার হাসি সরছেই না। এমন সময় সিঁড়ি দিয়ে নেমে আসে তারা। নিজের মাকে এভাবে হাসতে দেখে আর চোখে তাকায় সেদিকে। প্রিয়ন্তী বেগমের হাসির কারণ ভাবতে থাকে তারা। সে প্রিয়ন্তী বেগমের কাছে এসে তার সামনের দিকে সোফায় বসে। প্রিয়ন্তী বেগমের দিকে তাকিয়ে ফোড়ন কেটে বলে ওঠে, এমন ভাবে হাসছো যেন বাবা তোমাকে দ্বিতীয় বিয়ের করার পারমিশন দিয়েছে। তারার এমন কথায় প্রিয়ন্তী বেগমের মুখ থেকে ফট করে হাসি উঠে যায়। তিনি তারার দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলে ওঠে, কাকে কি বলেছিস? আমি তোর মা হই। প্রিয়ন্তী বেগমের কথায় তারা তোয়াক্কা না করে গা ছাড়া ভাব নিয়ে বলে ওঠে, আমি কি বলছি নাকি তুমি আমার খালা হও? তারার কথায় প্রিয়ন্তী থতমত খেয়ে যায়। তিনি তারার পানে তাকিয়ে বলে ওঠে, তারা। তারা প্রিয়ন্তী বেগমের চিৎকারে কানে আঙুল চেপে বলে ওঠে, আম্মু আস্তে চিল্লাও, তোমার এটা গলা না বাস? এভাবে চিৎকার করলে তো আমার কানের পোকা বের হয়ে নাচতে শুরু করবে। কি খেয়ে এটাকে জন্ম দিয়েছিলাম আল্লাহ জানে। আর এই বেয়াদব মেয়ে কোথাকার। বলেই থামে প্রিয়ন্তী বেগম। আর তারা সে সোজা নিজের রুমে চলে যায়। পরের দিন সকালে প্রতিদিনের মতো কলেজ যায় তারা। তাজ তাকে কিছু সময় আগে নামিয়ে দিয়ে গেছে কলেজের গেটের কাছে। তোর্যকে তার অফিসে যেতে হয়েছে, না হলে সেই তারাকে সকালে দিয়ে যেত। কলেজের মাঠ পেরিয়ে তারা বাকিরা হেঁটে গল্প করতে করতে
কলেজের দিকে যাচ্ছে। ক্লাসরুমের সামনে গিয়ে ক্লাসরুমে প্রবেশ করে, যে যার জায়গায় গিয়ে বসে পড়ে। তারা আর তিথি এক বেঞ্চে, শ্রাবন্তী তনি এক বেঞ্চে, আর মাহিরা ফারদিন আর এক বেঞ্চে। তাদের বসার পর তাদের কানে আসে তাদের পাশের সিটে বসা তার এক মেয়ের কথা, যার নাম মিতু। সে তার পাশে বসা আরেকটি মেয়েকে বলে ওঠে, জানিস আজ নাকি কলেজে নতুন স্যার এসেছে আমাদের। আমি প্রিন্সিপালের রুমের সামনে দিয়ে আসার সময় শুনলাম কথা বলছে। মিতুর কথা তারাদের কানে এলো। তারা অবাক হয়ে তিথির দিকে তাকিয়ে বলে ওঠে, নতুন স্যার আসছে, আবার কোন ভোটকা এলো? হিরো। তারার কথায় তিথি সহ বাকিরা ঠোঁট উল্টালো, কারণ তারা শুধু কলেজেই আসে, ক্লাস করে চলে যায়। এর বেশি কলেজের আর কোনো কিছু তারা খোঁজ জানে না। তাদের না জানাই স্বাভাবিক। তাদের কথা বলার মাঝেই প্রিন্সিপাল প্রবেশ করে তাদের ক্লাসে। সকলেই সাথে সাথে চুপ হয়ে দাঁড়িয়ে যায়। প্রিন্সিপাল সকলকে ইশারা করে বসতে বলে। সকলে বসে পড়ে। সবাই বসতেই প্রিন্সিপাল সকলের উদ্দেশ্যে বলে ওঠে, শোনো বাচ্চারা, তোমাদের ক্লাসে আজ থেকে তোমাদের ইংলিশ লেকচার ফারিয়া ম্যামের পরিবর্তে নতুন স্যার রাখা হয়েছে। আজ থেকে উনিই তোমাদের ক্লাস নেবে। আসুন স্যার। সকলেই বাহিরের দিকে তাকায়। তারা আর বাকিরা বাহিরের দিকে তাকায়। তখনই প্রবেশ করে অল্প বয়সের একটু পুরুষ। সঙ্গে সঙ্গে তারার চোখ বড় বড় হয়ে যায়, যেন সে বিশ্বাসই করতে পারছে না। সেটার পাশাপাশি তারার ফ্রেন্ডদেরও। তারা পুরুষটির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। শ্যামবর্ণের পুরুষ, চোখে মোটা ফ্রেমের চশমা, গালের হালকা কাটার দাগ, ঠোঁট জুড়ে সেই মুগ্ধ করা হাসি, যা এতদিন ধরে খুঁজে আসছে এই চোখ। এতদিন পর দেখে যেন তারার চোখ জোড়া সরাতেই পারছে না সে। তারা হাঁ করে তাকিয়ে আছে। পাশ থেকে তিথি সহ বাকিরা তারার দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়েই বলে ওঠে, প্রণয় ভাইয়া। তিথির কথায় পাশ থেকে তারা প্রণয়ের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে ঘোরের মাঝেই বলে ওঠে। প্রণয় ঢুকতেই সামনে তাকাতেই চোখ যায় তারা ও বাকিদের ওপর। সে অবাক চোখে তাকায় সকলের দিকে। এখানে যে তারাদের দেখতে পাবে সেটা সে কল্পনাও করতে পারেনি। তাদের ভাবনার মাঝেই পাশ থেকে প্রিন্সিপাল বলে ওঠে, এই হলো তোমাদের নতুন ইংলিশ লেকচার, মিস্টার পোকরাজ প্রণয়। প্রিন্সিপালের কথা কানে আসতেই প্রণয় সকলের দিকে তাকিয়ে মুচকি হেসে হাই জানায়। সকলে তাকে হ্যালো দেয়, শুধু তারা বাদে। তারা তো হাঁ করে তাকিয়েই আছে তো আছে, তার এইসবে কোনো খেয়াল নেই। তারাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে প্রণয় মনে মনে হালকা হাসে। প্রিন্সিপাল প্রণয়ের উদ্দেশ্যে হেসে বলে ওঠে, তো মিস্টার প্রণয়, আপনি বরং ওদের ক্লাস নিন, তাহলে আমি এখন গেলাম। প্রিন্সিপালের কথা শুনে প্রণয় হেসে মৃদু মাথা নাড়ায়। প্রিন্সিপাল আর কথা না বলে তার কাজে চলে যায়। প্রিন্সিপাল যেতেই প্রণয় সকলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, আজ না হয় ক্লাস না করিয়ে সকলে পরিচয় হয়ে নেই, কাল থেকে না হয় ক্লাস শুরু করা যাবে। তো সবার আগে আমার পরিচয়টা দেওয়া যাক। আমার নাম পোকরাজ প্রণয়। এবার তোমাদের পরিচয় জানা যাক এক এক করে। আমাকে বলতে শুরু করো। প্রথমে এই সিরিয়াল থেকে শুরু করা যাক। বলেই থামে প্রণয়। তার কথা শেষ হতেই এক এক করে সকলেই তাদের পরিচয় বলতে শুরু করে। তারার ফ্রেন্ডদের কাছে আসতেই তারা হেসে বলতে শুরু করে। তবে তিথিকে পেরিয়ে যখন তারার কাছে আসে, কিন্তু তারা সে তো নিজের মাঝেই নেই। এখানে কি হচ্ছে সে তো কিছুই জানে না। সে তো প্রণয়কে দেখতে ব্যস্ত, গালে হাত দিয়ে। যে প্রণয়কে সে দেখছে তো দেখছে, দেখার আর শেষ নেই। প্রণয় তাকায় তারার দিকে। তিথি তারা উঠছে না দেখে হাত দিয়ে চিমটি দেয়। হুঁশ ফিরে তারার। তিথির দিকে তাকাতেই তিথি দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলে ওঠে, ভ্যাবলাকান্তির মধ্যে তাকিয়ে না থেকে নিজের পরিচয়টা দে। তারা সকলের দিকে তাকাতেই থতমত খেয়ে যায়। তড়িঘড়ি করে দাঁড়িয়ে পড়ে। দাঁত বের করে একটা বেয়াক্কেল মার্কা হাসি দেয়। প্রণয় তারার কাণ্ডে মুচকি হাসে। তারা বেকুবের মতো হেসেই বলে ওঠে, আমি তাজরিন খান তারা। বলেই তারা বসে পড়ে। প্রণয় সবার পরিচয় জানার পর সকলের উদ্দেশ্যে বলে ওঠে, পরিচয় জানা যখন হয়ে গেছে তখন চলো আজ কিছু তোমাদের লেকচার দিই। তবে সেটা তোমাদের ক্লাস বা কোনো সাবজেক্টের বিষয় নয়, এমনি কিছু বাস্তব জীবনের কিছু লেকচার। কি শুরু করতে পারি তো? সকলেই একসাথে জি বলে ওঠে। প্রণয় মুচকি হেসে লেকচার দিতে শুরু করে।
তারা গালে হাত দিয়ে প্রণয়কে দেখতে ব্যস্ত। প্রণয়ের প্রতিটা কিছু সে খুব পরখ করে দেখতে ব্যস্ত। প্রণয়ের কথা বলা, ঠোঁট নাড়ানো, হাত নাড়ানো, মাঝে মাঝে হাত দিয়ে চশমার কোণে ধাক্কা দেওয়া, সব কিছু সে ভালো করে খেয়াল করছে। তিথি পাশে বসে তারাকে আর চোখে পরখ করছে। তারার ব্যাপারে সে কিছুই বুঝতে পারে না। ভেবেছিল তুর্যকে নিয়ে কথা বলবে, কিন্তু এখন প্রণয়ের প্রতি তারার এতটা সিরিয়াস হওয়া দেখে সে প্রশ্ন করবে কিনা সেটা ভাবছে তিথি। সবগুলো ক্লাস শেষ করে বেরিয়ে আসে তারা ও বাকিরা। তারা এখনো যেন ঘোরের মাঝে একা একাই কেমন মুচকি মুচকি হাসছে সে। তার ধ্যান জ্ঞান বলতে সব কেমন জানি প্রণয়তে চলে গেছে। তারা ব্যাগের বেল্টে দুহাত রেখে হাঁটতে ব্যস্ত, আর বাকিরা গল্প করে করে আসতে ব্যস্ত। আর কয়েক কদম যেতে নিলেই হঠাৎই তাদের সামনে হাজির হয় প্রণয়। তারা সহ বাকিরা থেমে যায়। প্রণয়কে দেখে তাকায় তারা। প্রণয় সকলের পানে তাকিয়ে বলে ওঠে, কেমন আছো তোমরা? প্রণয়ের কথা শুনে সকলে একসাথে বলে ভালো আছে। ফারদিন বলে ওঠে, তোমাকে যে এতদিন পর দেখব সেটা আশাও করিনি, ভাবতেই পারিনি আমাদের আবার দ্বিতীয়বার দেখা হবে। ফারদিনের কথায় প্রণয় হালকা হেসে বলে ওঠে, আমিও ভাবিনি সেটা, তবে দেখো কি ভাগ্য আমাদের, সকলকে 6 মাস পর ঠিকই দেখা করালো। প্রণয়ের কথায় ফারদিন সহ সকলেই হালকা হাসে। তারা আর চোখে প্রণয়ের দিকে তাকায় একটু পর পর। প্রণয় এবার তারার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, তুমি কেমন আছো তাজরিন? প্রণয়ের কথা শুনতেই তারা তাকায় প্রণয়ের দিকে, যেন মেঘনা চাইতেই জলের আগমন ঘটেছে তার কাছে। তারা লজ্জারাঙা এক হাসি দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, ভালো আছি হিরো, তুমি কেমন আছো? তারার মুখে হিরো ডাক শুনে মুচকি হাসে প্রণয়। হেসে বলে ওঠে, আলহামদুলিল্লাহ ভালো, চলো। প্রণয়ের কথা শুনে তারা হালকা হাসে। এরপর কি জিজ্ঞেস করবে সে ভেবে পাচ্ছে না, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রণয় সকলের দিকে তাকিয়ে অফার করে বলে ওঠে, সকলে কফি খেতে যাই, সেখানে বসে গল্প করা যায়। প্রণয়ের কথায় সকলে একে অপরের দিকে তাকায়। তারা অসহায় চোখে তিথি ও ফারদিনের দিকে তাকায়, কারণ এই মুহূর্তে তার যাওয়া সম্ভব নয়। গাড়ি এসে যদি তাকে না পায় তাহলে কেলেঙ্কারি বেজে যাবে। সকলকে চুপ থাকতে দেখে প্রণয় বলে ওঠে, কি যাবে তো? প্রণয়ের কথা শুনে তারা অসহায় কণ্ঠে বলে ওঠে, না হিরো, আজ সম্ভব নয়, কারণ আমার গাড়ি এসে যাবে এক্ষুনি। আমাকে বাসায় যেতে হবে, অন্য একদিন না হয় যাব। তারার কথায় প্রণয়ের হাসিটা হালকা কমে আসে। পাশ থেকে ফারদিন বলে ওঠে, আজ আমাদেরও যেতে হবে ভাইয়া, আমরা না হয় অন্য একদিন সময় করে কফি খেতে যাব। ফারদিনের কথায় প্রণয় হালকা জোরপূর্বক হেসে বলে ওঠে, ওকে, তোমাদের সময় মতো না হয় যেও, আমার অফারটা তোমাদের জন্য সবসময়ের জন্য রইল। প্রণয়ের কথায় সকলে মুচকি হাসে। তিথি বলে ওঠে, ওকে ভাইয়া, তাহলে আমরা এখন আসি। তিথির কথায় প্রণয় মাথা নাড়িয়ে সায় জানিয়ে বলে ওঠে, ঠিক আছে। প্রণয়ের কথায় সকলে তাকে বিদায় জানিয়ে হাঁটা দেয়। তারা চলে যাওয়ার সময় পেছন ফিরে তাকায়। প্রণয় তার দিকেই তাকিয়েছিল। তারা তাকাতেই চোখাচোখি হয় দুজনের। তারাকে দেখে হালকা হাসে প্রণয়। তারা লজ্জায় চোখ নামিয়ে নেয়, মুচকি হেসে হাঁটা দেয়। প্রণয় তারার যাওয়ার পানে তাকিয়ে থেকে মুচকি হেসে বলে ওঠে, দীর্ঘ 6 মাস পর তোমার দেখা পেলাম ছোট্ট পরি। এবার তোমার পিছু আর ছাড়ছি না। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, শুধু তোমার মুখে বলানোর পালা এবার। বলেই মৃদু হাসে প্রণয়। তারা গেটের সামনে আসতেই দেখে রহমান গাড়ি নিয়ে এসে পড়েছে। আজ তুর্য আসেনি দেখে মনে মনে বেশ খুশি হয়েছে সে। আজ সকালে যে কার মুখ দেখে উঠেছিল কে জানে, দিনটা এত ভালো কেন কাটছে তার বুঝতে পারছে না। তারা সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে পড়ে বাড়ির উদ্দেশ্যে। তারা গাড়িতে বসলে রহমান চাচা গাড়ি স্টার্ট দেয়। তারা চলে যেতেই বাকিরাও হাঁটা দেয় বাড়ি যাবার উদ্দেশ্যে। তারা গাড়িতে বসে বসে ভাবছে প্রণয়ের সাথে দেখা হবার বিষয়টা। আজ থেকে 6 মাস আগে তারা তার ফ্রেন্ডরা বাইরে ঘুরতে যায়। সেখানে একটা সময় তারা একা রোড পার হতে গেলে একটা গাড়ি পেছন থেকে এসে তাকে ধাক্কা মারতে নিলে ঠিক সেই সময় প্রণয় তাকে বাঁচায়। সেদিন প্রণয়কে দেখে তার সুপার হিরো মনে হয়েছিল, যে কিনা যে কোনো বিপদে সকলকে বাঁচায়। প্রথমবারের মতো আটকে গেছিল শ্যামবর্ণের ওই মুক্তয়, তাকে বাঁচিয়েছে। তারার কাছে প্রণয়কে যদি কোনো কিছুর সাথে তুলনা করা হয় তাহলে এক কথায় সে তুলনা করবে হিরো বা সুপার হিরো। সেদিন প্রণয়ের সাথে কিছু সময় কথা হলেও
মন দিয়ে বসে তাকে। সেই দিনের পর থেকে অনেক খুঁজেছে তাকে, তবে কোনো সন্ধানই সে পায়নি। তারা যে মনে মনে প্রণয়কে ভালোবাসে সেটা কেউ জানে না, আর না জানে তার ফ্রেন্ড। তবে তিথি কিছুটা জানে এ ব্যাপারে। আজ দীর্ঘ 6 মাস পর ভালোবাসার মানুষের দেখা পেয়ে তারার চেয়ে আনন্দ আর কেউ হয়নি। ওই শ্যামলাবরণ মুক্তির প্রেমে পড়ে গেছে তারা। এর থেকে উদ্ধার কি করে পাবে সে সেটা জানে না। সন্ধ্যা 6টা। সবেমাত্র তারাকুঞ্জে প্রবেশ করেছে তুর্য। পা ফেলতেই তার কান ঝাঁঝা করে ওঠে, চোখ মুখ খিচে বন্ধ করে নেয় শব্দে। ওপর থেকে এত জোরে জোরে শুনে তুর্য 2 হাতে নিজের কান চেপে কুঁচকে ফেলে। ওপর থেকে এত জোরে জোরে গান বাজছে যে বলার বাহিরে, যেন পুরো তারাকুঞ্জ কাঁপছে। তুর্য চারপাশে তাকায়, তারই মতো বাড়ির 3 কর্ত্রীরা কানে হাত দিয়ে বসে আছে। তুর্যের মেজাজ চড়ে বসে তুঙ্গে। সে ধূপধাপ পা ফেলে ওপরে ওঠে বুঝতে পারে এটা কার রুম থেকে আসছে। তুর্য তারার রুমের দিকে এগিয়ে যায়। যেতেই সে অবাক, এখানে শুধু এক বাঁদর নয়, আরও কতগুলো বাঁদর আছে। তারা, মেঘা, শ্রাবণ, লাবণ্য, আকাশ, এমনকি শ্রাবণও সবগুলো একসাথেই আছে। তবে তুর্য সবগুলোর সাজ দেখে বেশ অবাক হয়। আকাশ লুঙ্গি পরেছে প্যান্টের ওপরে, আর সাথে একটা ঝিকিমিকি টি শার্ট, আর আলগা গোপ লাগিয়েছে নাকের নিচে। সবগুলো এই টাইপের সাজলেও শুধু তারা শ্রাবণ তাদের থেকে একটা জিনিস বেশি পড়েছে। তারা চোখে সানগ্লাস লাগিয়েছে। একটাও শান্ত নেই। সবগুলো লুঙ্গি ড্যান্স সংটাতে উড়াধুরা নাচতে ব্যস্ত। তুর্য তাদের কাণ্ডে পুরো অবাক। হঠাৎ এদের কিসে ধরেছে যে এভাবে পাগলের মতো নাচছে? তারা আর শ্রাবণ তো সবার উপরে 2 জন মিলে লুঙ্গি উঠিয়ে নাচতে ব্যস্ত। তুর্য অগ্নি চোখে তাকায় সকলের দিকে। মেঘা নাচতে নাচতে পেছন ফিরে তাকাতে নিলে তুর্যকে চোখে পড়ে, সঙ্গে সঙ্গে তার নাচ থেমে যায়। চুপচাপ দাঁড়িয়ে পড়ে যেন কিছুই হয়নি। তুর্যের চাহনি শুকনো ঢোক গিলে মেঘা। এক এক করে আকাশ, লাবণ্যেরও চোখে পড়ে, তারাও থেমে যায়। কিন্তু তারা, শ্রাবণ, তাদের কথা তো বাদই দিলাম। তারা কি এই দুনিয়ায় আছে নাকি? কি হচ্ছে এখানে তারা তো সেটা জানেই না। মেঘা সে কখন থেকে তারাকে থামানোর ব্যবস্থা করছে, কিন্তু সে থামার নামই নিচ্ছে না। উল্টো মেঘার হাত টেনে তাকে নিয়ে নাচতে শুরু করেছে। তুর্য এবার রাগে গিয়ে বক্সের তার খুলে দেয়। সঙ্গে সঙ্গে বন্ধ হয় গান। এবার যেন তারা, শ্রাবণকে থামানো যায়। গান বন্ধ হতেই তারার মেজাজ খারাপ হয়। সে রাগে বলে ওঠে, কে রে বন্ধ করেছো? আর বলতে পারল না। পেছন ফিরে তুর্যকে চিলের মতো তাকিয়ে থাকতে দেখে শুকনো ঢোক গিলে। তখনই তারার গোপটা খুলে পড়ে যেতে নিলে লুঙ্গি ছেড়ে গোপ ধরে। গোপ ধরতে গিয়ে তারার লুঙ্গি খুলে পড়ে যায়। তা দেখে সবাই ঠোঁট চেপে হাসে। তুর্য পড়ে যাওয়া লুঙ্গির দিকে তাকায়। তারা সেটা দেখে তড়িঘড়ি করে উঠিয়ে নেয়। যদিও নিচে ট্রাউজার পরা আছে, তবুও সে সেটা করে। তুর্য এসব দেখে বাঁচখাই গলায় বলে ওঠে, এসব কি চলছে বাড়িতে? হ্যাঁ, তোদের কারণে বাড়িতে থাকা যাচ্ছে না। কি শুরু করেছিস তোরা? তুর্যের প্রথম বাক্যতেই সবগুলো ভয়ে কেঁপে ওঠে। সবগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তা দেখে তুর্য ফের বলে ওঠে, কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তুর্যর ধমকে লাবণ্য কেঁপে বলে ওঠে, সরি ভাইয়া, আর হবে না। লাবণ্যর কথায় আকাশ, মেঘাও একই কথা বলে, শুধু তারা আর শ্রাবণ ছাড়া। তুর্য সকলের দিকে তাকায়, কর্কশ কণ্ঠে বলে ওঠে, এক্ষুনি সবগুলো এই রুম থেকে বের হ আর গিয়ে পড়তে বস। এবার রেজাল্ট যদি কেউ একটু খারাপ করেছিস, পা থেকে মাথা অব্দি সবগুলো আগে পেটাবো বলে রাখলাম। তুর্যের এহেন কথায় সবগুলো ঘাবড়ে যায়। তারা আর কাউকে ভয় পাক বা না পাক, তুর্যকে বেশ ভয় পায়। ভয়ে তারা কাঁপতে শুরু করে। তারা তো ভয়ে কোনো কথাই বলছে না। তুর্য সকলকে দাঁড়িয়ে থাকতে দেখে ধমক দিয়ে বলে ওঠে, কি হলো? সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। বলতে দেরি, সবগুলো দৌড়াতে দেরি না। লাবণ্য তো শ্রাবণকে নিয়ে দৌড়, পাশাপাশি বাকিরাও। খালি এখন আছে তারা এখানে। তারা লুঙ্গি ধরে দাঁড়িয়ে আছে। তা দেখে তুর্য কর্কশ কণ্ঠে বলে ওঠে, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তো কি আলাদা করে বলতে হবে নাকি? বই নিয়ে এখনই আমার কাছে আয়। আজ পড়া না পারলে তোর নাচ আমি বের করব। বলেই হন হন করে সেখান থেকে বেরিয়ে যায়। তারা ভয়ে শেষ।
না জানি আজ কি হবে। যে হালে রেগে আছে তুর্য আজ দেখেই বেহুশ। কোথায় সে আজ প্রণয়কে পাওয়ার খুশিতে নাচছিল, আর নাচতে গিয়ে জল্লাদের হাতে মরতে হচ্ছে তাকে ভেবেই তার কান্না পাচ্ছে। তারা দৌড়ে গিয়ে এসব লুঙ্গি মুঙ্গি ফেলে ঠিকঠাক হয়ে কাপড় চেঞ্জ করে নিয়ে বই নিয়ে দৌড় লাগায় তুর্যের রুমে। কারণ এতদিনে সে এটা বুঝে গেছে তুর্য দেরি একদম পছন্দ করে না। লেট করলে নির্ঘাত তার কপালে শনি আছে, তাই দৌড় লাগায় তুর্যের রুমে। সেই সন্ধ্যা 6টা থেকে দাঁড়িয়ে এক পা উঁচু করে দাঁড়িয়ে আছে তারা। এখন বাজে 10টা 20। সেই তখন থেকে তুর্য তাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেছে। তার কারণ সে একটা সাবজেক্টের পড়াও সে পারে না। তুর্য বিছানায় আধশোয়া হয়ে কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। তারার মুখ দেখার মতো। পায়ে ব্যথায় সে শেষ একেবারে। তবুও তুর্যের চোখ বন্ধ করায় তারা এই ফাঁকে চুরি করে করে পা চেঞ্জ করছে। তারা আর পারছে না, তাই সে ঠোঁট উল্টে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, তুর্য ভাই আমার খুব ব্যথা লাগছে, আজকের মতো ছেড়ে দিন না। তারার কথা তুর্যের কানে যেতেই তুর্য উঠে বসে তারার পানে তাকায়। তারার দিকে তাকিয়ে বলে ওঠে, ব্যথা পাবার তো তোর কথা না। যেভাবে এক পা করে চেঞ্জ করেছিস, তাহলে পা ব্যথা হলো কি করে শুনি? তুর্যের কথায় তারার চোখ যেন কোটর থেকে বেরোবার পালা। শুকনো ঢোক গিলে সে বুঝতেই পারছে না তুর্য কিভাবে দেখলো এটা। তুর্য তো দেখার কথা না, কারণ তুর্য তো চোখ বন্ধ করেছিল। তাহলে তারার ভাবনার মাঝেই তুর্য হিসিয়ে বলে ওঠে, তোকে যে এত সময় ধরে দাঁড় করিয়ে রাখলাম, তুই পারতিস না পড়াগুলো কমপ্লিট করতে? তুই সেটা না করে শুধু পা চেঞ্জ করেছিস, তার জন্য তোকে শাস্তি পেতে হবে। তারা তুর্যের কথা শুনে ঘাবড়ে যায়, ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, প্লিজ তুর্য ভাই, আজকের মতো মাফ করে দিন। আমি আর এরকমটা করব না, আজকের মতো আমায় ছেড়ে দিন। তুর্য তারার কথায় কর্কশ কণ্ঠে বলে ওঠে, কোনো ছাড়াছাড়ি নেই। আজকে তোকে বেতের বাড়ি খেতেই হবে। তোকে না মারলে তুই শুধরাবি না। তুর্যের মুখে বেতের বাড়ির কথা শুনে তারা ভয়ে তড়িঘড়ি করে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, প্লিজ তুর্য ভাই, আজকের মতো মাফ করে দিন। আমি আর কখনোই এমনটা করব না। প্লিজ তুর্য ভাই, মাফ করে দিন আমায়। তারার এমন অনুরোধ কণ্ঠে যেন তুর্য কিছুটা গলে যায়। তারার ভয়ার্ত মুখ পানে তাকায়। তারার পানে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, শিওর তো কাল থেকে সব পড়া আমাকে কমপ্লিট করে দিতে পারবি? তুর্যের কথায় তারা তড়িঘড়ি করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ পারবো, যেভাবেই হোক পড়া কমপ্লিট করবই। তারার কথায় তুর্য এবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ওঠে, ওকে, তাহলে আজকের মতো তোর ছুটি। তুর্যের কথায় তারা খুশিতে গদগদ হয়ে পড়ে। তড়িঘড়ি কোনো কথা না বলে বই খাতা গুছিয়ে নেয়। চলে যাবার জন্য বই খাতা গুছিয়ে নিয়ে চলে যেতে নিলেই তুর্য গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোকে কি আমি যেতে বলেছি? তুর্যের কথায় তারা থতমত খেয়ে যায়। সে দাঁড়িয়ে তুর্যের দিকে তাকিয়ে বোকা বোকা কণ্ঠে বলে ওঠে, আমার তো ছুটি হয়ে গেছে, আপনিই তো বললেন। তারার কথায় তুর্য হিসিয়ে বলে ওঠে, তোর ছুটি দিয়েছি, চলে তো যেতে বলিনি। তুর্যের কথায় মুখ ভোতা হয়ে যায় তারার। বোকার মতো চেয়ে থাকে। তুর্য বিছানায় শুয়ে পড়ে। পুরোটা শুতে শুতে বলে ওঠে, লাইট অফ করে দরজা লাগিয়ে এখানে এসে আমার মাথাটা টিপে দে, বড্ড ব্যথা করছে। তুর্যের কথায় তারা আকাশ থেকে পড়ে। লাইট অফ করে দরজা লাগিয়ে তার ঘরে থাকবে মানে? তারা অবাক করা কণ্ঠে বলে ওঠে, আমি এখানে দরজা লাগিয়ে থাকলে বাড়ির সবাই কি ভাববে? তারার কথায় তুর্য বিরক্ত হয়। মাথা কিছুটা তুলে বলে ওঠে, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, তোকে যেটা বলেছি সেটা কর। তুর্যের কথায় তারা কড়া কণ্ঠে বলে ওঠে, আমি পারবো না, আমি চললাম। মেজাজ বিগড়ে যায় তুর্যর। বাজখাই গলায় বলে ওঠে, এ ঘর থেকে এক পা দিলে তোর আজ খবর আছে। তারা আমার কিন্তু সত্যি প্রচন্ড মাথা ব্যথা করছে। আমাকে উঠাস না, আমি যদি উঠি এর ফল ভালো হবে না, জেনে রাখিস। তাই যেটা বলছি তাড়াতাড়ি কর। তুর্যের কথায় ঢোক গিলে তারা মুহূর্তেই তার সাহস আগুনে ছায়ের মতো উড়ে যায়। তারাকে দাঁড়িয়ে থাকতে দেখে তুর্য ধমকে বলে ওঠে, কি হলো, আসছিস না কেন? তারা ভয়ে তড়িঘড়ি করে বই খাতা টেবিলের ওপর রেখে দৌড়ে গিয়ে লাইট অফ করে দিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিয়ে দরজা লাগায়। তুর্য পাশ ফিরে শুয়ে আছে চোখ বন্ধ করে। তারা এগিয়ে যায় বিছানার দিকে। গিয়ে বিছানায় উঠে বসে আধশোয়া হয়ে শুয়ে পড়ে। তুর্যের দিকে এক পলক তাকায়, কাঁপা কাঁপা হাতে হাত বাড়ায় তুর্যের কপালের দিকে। তারার হাত বাড়ানোর আগেই তুর্য চোখ খুলে তাকায়।
বালিশ ছেড়ে উঠে তারার কাছে এগিয়ে যায় ঝড়ের গতিতে। কিছু বুঝে ওঠার আগেই তুর্য তারার গলা থেকে ওড়নাটা খুলে ছুঁড়ে মারে ফ্লোরে। তারার বুকে মাথা রাখে, কেঁপে ওঠে তারার শরীর। তারা মুহূর্তের মধ্যে যেন হতবাক হয়ে যায়, শরীরটা শিউরে ওঠে, গলার কাছে একগাদা শব্দ জমে থাকে, কিন্তু মুখ দিয়ে কিছুই বের হয় না। তার দৃষ্টি বিস্ফোরিত হয়ে যায়, বুক ধড়ফড় করতে থাকে অনিয়ন্ত্রিতভাবে, ঠোঁট দুটো শুকিয়ে আসে, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। তুর্যের আচরণে এক মুহূর্তের জন্য তার মস্তিষ্ক কাজ করাও বন্ধ করে দেয়। হাত দুটো অসহায়ের মতো কাঁপতে থাকে, নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে যেন পাথরের মতো স্থির হয়ে যায়। শুধু হৃদস্পন্দনের বেপরোয়া গতিতে বাড়ছে। তারাকে চুপ করে বসে থাকতে দেখে তুর্য ধীর কণ্ঠে বলে ওঠে, প্লিজ বাবুই মাথাটা একটু টিপে দে, বড্ড খারাপ লাগছে, মাথার ভিতর কেমন অসহ্য যন্ত্রণা করছে, প্লিজ মাথায় একটু হাত বুলিয়ে দে। তুর্যের কথায় ঘোর কাটে তারার। কেন জানি স্বামী নামের পুরুষটির এমন কাতর কণ্ঠে বলা কথাগুলো বড্ড মায়া হলো তারার। কি ভেবেই তারা হাত বাড়ায় তুর্যের মাথায়, মৃদু হাতে চুল টানতে থাকে তুর্যের। তুর্য আরামে চোখ বন্ধ করে নেয়। তারাকে আরও কিছুটা টেনে নিজের কাছে এনে বুকে মাথা রাখে তার। তারা এমন স্পর্শে চোখ বন্ধ করে নেয়, এ যেন গা কাঁপানো অনুভূতি। তারা ঠোঁট জোড়া কেমন কেঁপে ওঠে। তারা তুর্যের পানে তাকায়, তুর্যের মাথায় রাখা হাত চলছে এখনো তার। তারা তুর্যের দিকে তাকিয়ে থাকে নিঃশব্দে, বুকের ভেতর এক অজানা টান, কিন্তু সে টানের অর্থ এখনো স্পষ্ট না তার কাছে। তুর্যের নিঃশ্বাসের উষ্ণতায় একটা অদ্ভুত শিহরণ খেলে যায় শরীর জুড়ে। তুর্যের চুলে হাত বুলিয়ে দিতে দিতে যেন তার মনের গুঞ্জন আরও স্পষ্ট হয়ে ওঠে। এই মানুষটিকে কি সে তো অন্য কাউকে ভালোবাসে, অন্য একটা মুখ তার হৃদয়ের কোণে জায়গা করে নিয়েছে অনেক আগে। তাহলে কেন তুর্যের ছোঁয়ায় তার নিঃশ্বাস আটকে আসছে? কেন বুকের গভীরে শীতল শিহরণ নেমে আসছে? কেন তুর্যের এই কাতর চাহনিতে তার বুকের কোথাও যেন ব্যথা বাজছে? কোনো কিছুই ভেবে পাচ্ছে না তারা। তুর্য অনেক আগেই ঘুমিয়ে গেছে, তার ঘন নিঃশ্বাসের আওয়াজ কানে আসছে তারার। তারা তুর্যের ঘুমন্ত মুখ পানে তাকিয়ে তাকে অপলক দৃষ্টিতে দেখে। একসময় মাথায় হাত বোলাতে বোলাতে সেও ঘুমে তলিয়ে পড়ে। ভোর 4টা। তুর্যের চোখ ধীরে ধীরে খুলে যায়। প্রথমেই সে অনুভব করে এক অদ্ভুত উষ্ণতা, এক প্রশান্তি, একটা পরিচিত কোমল গন্ধ যেন তাকে ঘিরে রেখেছে। একটু নড়তে গিয়ে বুঝতে পারে সে তারার বুকের ওপর মাথা রেখে শুয়ে আছে। তারার মসৃণ ধীর শ্বাসের ওঠানামা তার কানের কাছে স্পষ্ট হচ্ছে, যেন কোনো মৃদু সঙ্গীত। তুর্য কিছুক্ষণ স্থির হয়ে পড়ে থাকে, তারার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে অপলক, এত শান্ত, এত নিষ্পাপ, যেন কোনো কষ্ট কখনো স্পর্শ করেনি তাকে। এত কাছে থেকেও এই মেয়েটা তার কতটা দূরে। তুর্যের ঠোঁটে এক চিলতে হাসি খেলে যায়। সে ধীরে ধীরে তারার কপালের ওপর নিজের ঠোঁট ছোঁয়ায়, খুব আলতো করে। ঠোঁট সরিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকায়। 4:10 বেজে গেছে। তার কিছু কাজ আছে বাকি, সেগুলোই তাকে করতে যেতে হবে এখন। তুর্য আস্তে করে উঠে বসে, যেন তারার ঘুমের মধ্যে নড়ে না যায়। সে বিছানা ছেড়ে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। দরজা লাগানোর মৃদু শব্দ হয়, তারপর পানির কল ছেড়ে দেয় সে। ঠান্ডা পানির স্পর্শে তার শরীর কেঁপে ওঠে। গোসল সেরে আয়নার সামনে দাঁড়ায়। আয়নার ভেতরে নিজের প্রতিবিম্ব দেখে কিছুক্ষণ চুপ করে থাকে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে টাওয়াল দিয়ে ভেজা চুল মুছে নেয়। তারপর কালো রঙের শার্ট বের করে ও ছাই কালারের প্যান্ট বের করে পরে নেয়। হাতের ঘড়িটা ঠিক করে নেয়, পায়ে কালো বুট জড়িয়ে নেয়। তুর্য এখন পুরোপুরি প্রস্তুত। তুর্য বিছানার কাছে এগিয়ে যায়। তারা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন, যেন কোনো মিষ্টি স্বপ্নের রাজ্যে হারিয়ে গেছে সে। ধীরে ধীরে নিচু হয়, তারার কপালের কাছে মুখ নিয়ে যায়। আলতো করে তারার কপালে চুমু খায়। একটু বেশ কিছুক্ষণ ধরে রাখে তুর্য চুমু খেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে। কিছু সময় তারার পানে তাকিয়ে থেকে এগিয়ে যায় দরজার কাছে। তুর্য ধীর পায়ে দরজা খুলে বেরিয়ে যায়, কিন্তু শেষবারের মতো পেছন ফিরে তাকায়। ভোরের আলো জানালা দিয়ে ছড়িয়ে পড়েছে। তার কোমল রঙে তারার মুখ ঠিক যেন কোনো দেবীর মতো দীপ্তিময় হয়ে উঠেছে। সে দৃশ্য নিজের হৃদয়ে চিরস্থায়ী করে নিয়ে
তুর্য দরজা টেনে বাইরে চলে যায় নিঃশব্দে, পেছনে ফেলে যায় তার ঘুমন্ত প্রিয়সীকে। সকাল 8টা, তারার ঘুম ভেঙে যায়। এখন পিটপিট করে তাকায় তারা। চোখ খুলে তাকাতেই বুঝতে পারে পাশে কেউ নেই, তুর্য তার পাশে নেই। তারা অবাক হয়, অলস ভঙ্গিতে উঠে বসে আশেপাশে তাকায়, কিন্তু না, কোথাও দেখা নেই। তারা বুঝতে পারে তুর্য অনেক আগেই উঠে চলে গেছে। তার চোখ যায় দেওয়াল ঘড়ির দিকে। সকাল 8টা বাজে, কলেজে যেতে হবে তাকে। সে আর মাথা না ঘাটিয়ে বিছানা ছেড়ে উঠে নেমে যায়। চোখ ডলতে ডলতে বেরিয়ে পড়ে তুর্যের রুম থেকে। সোজা চলে যায় তার রুমে রেডি হতে। নিজের ঘরে গিয়ে কলেজ ড্রেস বের করে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিতে। শাওয়ার শেষে রোজকার মতো রেডি হয়ে নিচে নামতে আজমিরা বেগম ডেকে বলে ওঠে,